নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাবো রচয়িত গুপ্তের লেখা গল্প লাস্ট ট্রেন। মনে হচ্ছে আজ আমার জন্য খুব বড় ধরনের বিপদ অপেক্ষা করে আছে। ধান ক্ষেতের মধ্যে সারা রাত আমাকে বসে থাকতে হবে। ফোন করে যে পর্ণাকে একটা খবর দেব, সে পথ বন্ধ। বিকালেই আমার মোবাইলের চার্জ ফুরিয়ে গেছে ট্রেন ধরার আগে। লোকাল ট্রেনের চার্জ দেওয়ার কোনো ব্যবস্থা থাকে না, যদিও পর্ণা এসব শুনবে না। বিয়ের রাতেই সে আমাকে জানিয়ে দিয়েছিল আগামী 2 বছর রাগ হলে সে কোন রকম যুক্তিবুদ্ধির ধার দিয়ে যাবে না। পুরো 3 দিন আমার সঙ্গে কথা বন্ধ রাখবে। এই 3 দিন আমি যেন তাকে কোনোভাবে বিরক্ত না করি। আমি অবাক হয়ে বলেছিলাম, ওরে বাবা, 2 বছর, অতদিন কেন? পর্ণা গম্ভীরভাবে বলেছিল, ম্যাক্সিমাম বছর দেড়েক স্বামীদের প্রতি বিশ্বাস থাকে। আমি আরো 6 মাস বাড়িয়ে রাখলাম, তারপরে বিশ্বাস থাকে না। বিশ্বাস না থাকলে রাগ জাগেরও কোনো কারণ নেই। আমি ভেবেছিলাম পর্ণাকে জিজ্ঞাসা করব এই উদ্ভট তত্ত্বটি সে কোথা থেকে পেল, কিন্তু সাহস পাইনি। ফট করে যদি রেগে যায়। আমাদের বিয়ে 2 বছর এখনো হয়নি, 1.5 মাস বাকি আছে। ফলে পর্ণাও তার সিস্টেম বজায় রেখেছে। রাগ হলে স্কুলের মেয়েদের মতো কথা বন্ধ করে দেয়, আর সেই 3 দিন আমি একটা দিশেহারা অবস্থার মধ্যে পড়ি। তবে শুধু তো কথা বন্ধের জন্য নয়, আমি আজ না ফিরলে বেচারি খুবই দুশ্চিন্তার মধ্যে পড়বে। খানিক আগে পর্যন্ত ভেবেছিলাম ঝড় বৃষ্টি দুটোই কম আসবে। বৃষ্টিটাও একটু ধরে এসেছিল, আবার নতুন করে নেমেছে। সেই সঙ্গে হাওয়াও দিচ্ছে খুব। নিশ্চয়ই বড় কোনো দুর্যোগ শুরু হয়েছে। ওই যে নিম্নচাপ না কি যেন বলে, টানা 3-4 দিন এই অবস্থা চলবে। আমার তো নার্ভাস লাগছে। ট্রেন শেষ পর্যন্ত পৌঁছবে তো, নাকি মাঝপথে কোথাও আটকে যাবে? ওভারহেডের তার ছিলে বা লাইনের উপর গাছ পড়লে রেহাই নেই। তার উপর জল জমার ব্যাপার আছে। গত বর্ষায় মুম্বাইতে আমার ছোট মামার এই কাণ্ড হয়েছিল। ছোট মামা আসছিলেন থানে থেকে। বৃষ্টির লাইনে জল জমে ট্রেন আটকে গেল। পুরো 1.5 দিন গাড়ি ভর্তি মানুষ বসেছিল ট্রেনের ভেতরে। খাবার দাবার, বাথরুম কিচ্ছু নেই। ট্রেন থেকে নেমে যে জল ভেঙে হাঁটবে সে পথও বন্ধ। গুজব ছড়িয়েছিল একজন নাকি ছেঁড়াই ইলেকট্রিক তারে কারেন্ট খেয়ে মারা গেছে। এরপর আর কেউ নামে? এমনিতে ছোট মামার কথা আমার একেবারেই মনে পড়ে না, আজ বারবার পড়ছে। মানুষের মনের এই একটা বিচ্ছিরি ব্যাপার। বিপদের সময় বিপদের গল্প বেশি বেশি করে মনে পড়ে, অথচ ভালো সময়ে ভালো কিছু মনে পড়বে না। কথা বন্ধের মতো পর্ণা আরো ছেলে মানুষই আছে। কোনো কোনো রাতে বিছানায় শুয়ে সে আমার সঙ্গে গল্প করতে চায়। বলে, খানিক্ষণ গল্প না করলে কিছুতেই আমাকে তার গায়ে হাত দিতে দেবে না। তাও আবার হাবি যাবি অফিসের গল্প করা চলবে না, ইন্টারেস্টিং বিষয় নিয়ে গল্প করতে হবে। কি ভয়ঙ্কর! আমি পড়ি 7 হাত জলে। ঠিক ওই সময়টাতেই আমার কোনো ইন্টারেস্টিং বিষয় মনে আসে না। আমি আদিপাদি করে গল্প মনে করার চেষ্টা করি। পর্ণা পাশ ফিরে শুতে শুতে বলে, আমি এখন ঘুমালাম, গল্প মনে পড়লে ডেকে তুলবে, আমি শুনবো। না, লাস্ট ট্রেন ধরাটা ঠিক হয়নি।
অবশ্য ঝড় বৃষ্টির লাস্ট ফার্স্ট যখন গাড়িতে উঠেছি তখন আকাশের অবস্থা এরকম ছিল না, শুধু শিশিরে একটা হাওয়া দিচ্ছিল, সেই সঙ্গে হালকা হালকা বিদ্যুৎ। সারাদিন গুমোট গরমে ছোটাছুটি করে কাজ করছি, ঠান্ডা হাওয়া বেশ লাগছিল। সেই হাওয়া যে এমন ভয়ঙ্কর চেহারা নেবে কে জানত। ট্রেন স্পিড কমিয়ে দিয়েছে, একটু বেশি দুলছে। ঝড়ের জন্য দুলছে নাকি? সিটের পেছনটা চেপে ধরলাম। ঘটনাটা শুনে মনে হচ্ছে জীবনে এই প্রথম ঝড় বৃষ্টির মধ্যে ট্রেনে উঠেছি। মোটেও তা নয়, 2.5 বছর চাকরিতে জয়েন করেছি, সেলসের কাজ। সেদিক থেকে চাকরিতে এখনো নতুন, টার্গেট সামলাতে হিমশিম খেয়ে যায়। মারাত্মক ছোটাছুটি করতে হয়, হাত কাঁপানো শীত, পিচ কলা গরম, তুমুল বৃষ্টি, সব সময় ঘুরে বেড়ায়। তবে সেগুলোর কোনোটাই আজকের মতো ভয়ঙ্কর ছিল বলে মনে হচ্ছে না। আজ দূরের এক মফস্বল শহরে কাজ ছেড়ে ফিরছি। পড়ার জন্য 3 দিনের কাজ 2 দিনে করেছি এবং খুব স্বাভাবিক কারণে টার্গেট ফেল হয়েছে। আরো হাফ বেলা অন্তত থাকা উচিত ছিল, কিন্তু উপায় কি? পর্ণাকে কথা দিয়েছি আজ ফিরব, যত রাতই হোক ফিরে একসঙ্গে ডিনার করব। পর্ণা জেগে থাকবে, শুধু জেগে থাকবে না, বারান্দায় দাঁড়িয়ে থাকবে। মেয়েটার এই এক খারাপ অভ্যেস, আমার ফেরার সময় বারান্দায় দাঁড়িয়ে থাকবে, বারণ করলেও শোনে না। আমাদের বারান্দাটা আবার খোলা। একবার ঠায় 2.5 ঘন্টা দাঁড়িয়ে ঠান্ডা লাগিয়ে ফেলেছিল বেচারি। আমি মোবাইলে তাকে কত বলেছিলাম, লক্ষ্মীটি এরকম করে না, তুমি ঘরে যাও, আমি মিটিং এ আটকে পড়েছি, মুম্বাই থেকে বস এসেছে। কে শোনে কার কথা? সুন্দরী মেয়েরা জেদি টাইপের হয়। মাঝে মাঝে মনে হয় সুন্দরী মেয়ে বিয়ে করা ঠিক হয়নি। আর যদি সারা রাত না ফিরি তাহলে আমি নিশ্চিত পর্ণা সারা রাতই বারান্দায় দাঁড়িয়ে থাকবে। কি জ্বালাতন! এই কামরায় কারোর কাছে কি মোবাইল আছে? অনুরোধ করলে একটা ফোন করতে দেবে? আমার টেনশন বাড়ছে। খানিক আগে সিট বদল করেছি, ওদিকে জানলাগুলো ঠিক মতো বন্ধ করা যাচ্ছে না। সিট নিচে সব জলে ভেসে গেছে, আমার জামা প্যান্টেও ঝাপটা লেগেছে। খোলা জানলার ওপারে হঠাৎ হঠাৎ ঝলসে ওঠা বিদ্যুতের আলো দেখেছিলাম। অন্ধকার ধান ক্ষেত আর মাঠ জুড়ে বৃষ্টি পড়ছে। হাওয়ার দাপটে সেই সাদা বৃষ্টিগুলো পর্দার মতো দুলছে। লাইনের পাশে দাঁড়িয়ে থাকা ভুতুরে গাছগুলো পেড়ে থেকে আসছে, ডালপালা নাড়ছে না তো যেন হাত পা দাপাচ্ছে। কে জানে, অন্য সময় হলে এই দৃশ্য হয়তো ভালো লাগতো, আজ ভয় ভয়ও করছে। এদিকে অবশ্য দুপাশে জানলাই বন্ধ, ফলে ঝড়ের দাপাদাপি দেখতে হচ্ছে না। বিয়ের আগে শুনেছিলাম বড় টানা টানা চোখের মেয়েরা বৃষ্টি ভালোবাসে। কুশলের বউ ওই রকম বৃষ্টি পাগল মেয়ে। আমার পর্ণা চোখও বড় আর টানা টানা, কিন্তু সে বৃষ্টি একেবারেই পছন্দ করে না। তার মতে বৃষ্টি মানেই জল, কাদা, জামা কাপড় স্যাঁতস্যাঁতে, সর্দি কাশির সঙ্গে। তার পছন্দ ঝলমলে রোদ। গোটা আষাঢ় শ্রাবণ মাস দুটো ধরে পর্ণা মুখ বেজার করে থাকে, যেন আকাশে নয় তার মুখেই মেঘ জমেছে। প্রথম প্রথম একটু দুঃখও পেয়েছিলাম, কারণ বৃষ্টি ছিল আমার ফেভারিট। পরে দেখলাম পর্ণাকে আমার হাসি মুখেও যেমন ভালো লাগে, বেজার মুখেও ভালো লাগে। মজার কথা হলো, ওর সঙ্গে থাকতে থাকতে আজকাল আমিও বৃষ্টি অপছন্দ করতে শুরু করেছি। গোটা কামরাটা ফাঁকা। এমনিতে লাস্ট ট্রেনের প্যাসেঞ্জার কম হয়,
আজ মনে হচ্ছে আরো কম। হাতে গোনা 2-5 জন মাত্র, তারাও এমন ভাবে ছড়িয়ে ছিটিয়ে বসে আছে যে কাউকে ঠিক মতো দেখা যাচ্ছে না। অন্যদিন ট্রেনের ভিড় অসহ্য লাগে, আজ মনে হচ্ছে ভিড় থাকলে ভালো হতো। চেঁচামেচি, হই হট্টগোল, তাস খেলা দেখতে দেখতে সময় কাটত। ব্যাগ থেকে অফিসের কাগজপত্র বের করে উল্টালে কেমন হয়? সেলস টার্গেট ফেল করার ধাক্কা আগামী মাসে কিভাবে সামলাবো তা নিয়ে কিছুটা অন্যমনস্ক থাকা যেত, কিন্তু সে উপায় নেই। এদিকটায় যেমন জলের ছাট কম, তেমন আলোও কম। মাথার উপর পরপর 2টো বাল্ব জ্বলছে ঠিকই, কিন্তু দুটোর অবস্থাই শোচনীয়। লোহার জালির মধ্যে ঝুলকালি মেখে টিমটিম করছে। এই আলোয় কিছু পড়া অসম্ভব। আমি চোখ নামালাম, আর তখনই উল্টো দিকে বসা মানুষটাকে দেখতে পাই। লম্বা সিটের এক কোনায় ভদ্রলোক বসে আছেন চোখ বুজে। মনে হচ্ছে ঝিমোচ্ছেন। জীবনের মধ্যে একটা নিশ্চিন্ত ভাব। আশ্চর্য, এত ঝড় জলে এরকম নিশ্চিন্তে কেউ ঘুমোতে পারে? মনে হচ্ছে বাইরে কি হচ্ছে জানেই না, অথবা জানলেও পাত্তা না দিয়ে ঘুমিয়ে পড়েছেন। ঘুমানোর জন্য অন্ধকার দিকটা বেছে নিয়েছেন। ভদ্রলোকের গায়ে ধূপ দুরস্ত ধুতি পাঞ্জাবি, চোখে পুরনো ধরনের মোটা কালো ফ্রেমের চশমা। চশমা নাকের উপর ঝুলে পড়েছে। বুক পকেটে পেন, পাশে একটা ব্যাগও রয়েছে, ঝোলা ব্যাগ। ব্যাগটাও বেশ পরিষ্কার। ভদ্রলোকের বয়স কত বুঝতে পারছি না, 54-55 নিচে নয়। ঘাটটা ডান দিকে সামান্য হেলে আছে। ট্রেনের দুলনিতে একটু একটু কাঁপছে। আমার হিংসে হচ্ছে। আহা, আমিও যদি এমন করে ঘুমোতে পারতাম। ঘুমিয়ে ঘুমিয়ে পর্ণাকে স্বপ্নে দেখতাম। দেখতাম আমি আর পর্ণা টেবিলে খেতে বসেছি। বাড়ি ফিরে দেরি হবার অপরাধের নিয়ম অনুযায়ী সে আমাকে শাস্তি দিয়েছে। কথা বলছে না, ইশারায় আমাকে আরো একটা রুটি নেওয়ার জন্য ধমক দিচ্ছে। ইশারায় প্রেম করা যায় জানতাম, ধমকেও যে প্রেম করা যায় পর্ণাকে বিয়ে না করলে জানতাম না। ইশারা ইঙ্গিতে পর্ণা আমাকে ভারী সুন্দর ধমক দিতে পারে। মুখে কিছু বলি না, কিন্তু মুগ্ধ হয়ে যায়। আচ্ছা, এই ঘুমন্ত ভদ্রলোকও কি কলকাতা যাচ্ছেন? গেলে ভালো, একজন সঙ্গী পাওয়া যাবে, ঘুমন্ত সঙ্গী। ট্রেন থমকে দাঁড়াতে বুকটা ধড়াস করে উঠল। ছাদ থেকে ঝরঝর করে জল পাওয়ার আওয়াজ পাচ্ছি। স্টেশন না ধানক্ষেত? ধানক্ষেতই হবে, উঠে একবার দেখলে হয়। আমি ওঠার আগেই উল্টো দিকের ভদ্রলোক চোখ খুলে ধরপড় করে সোজা হয়ে বসলেন। নাকের ওপর ঝুলে পড়া চশমাটা আঙুল দিয়ে তিলে তুলে আমার মুখের দিকে তাকিয়ে বললেন, আনন্দপুর এলো না? ভদ্রলোকের জেগে ওঠা এবং কথা বলায় আমি উৎসাহ পেলাম। বিনয়ী গলায় বললাম, ঠিক জানি না, এই লাইনে আমার যাতায়াত নেই। ভদ্রলোক হাতের কবজি উল্টে ঘড়ি দেখলেন, তারপর বললেন, আনন্দপুরই হবে। যারা এক পথে রোজ যাতায়াত করে তাদের জানলা দিয়ে স্টেশনের নাম দিতে হয় না, সময় দেখেই বলে দিতে পারে ট্রেন কোথায় এসেছে। তাদের হাতের ঘড়িতেই স্টেশনের নাম ফুটে ওঠে। তবে আজ গাড়ি সময় মেনে চলছে না। ভদ্রলোক ভুল বলছেন। আমি নার্ভাস গলায় বললাম, মনে হয় মাঝপথে দাঁড়িয়ে পড়েছে। ভদ্রলোক হাত দুটো মাথার উপরে তুলে আড়মোড়া ভাঙতে গিয়ে থমকে গেলেন। বুড়ো কুচকে বললেন, মাঝপথ কেন? মাঝপথে দাঁড়াবে কেন? যা ঝড় বৃষ্টি হচ্ছে, গাড়ি লেট করেছে। ভদ্রলোক হেসে ফেললেন।
বললেন, না না, গাড়ি রাইট টাইমে যাচ্ছে। বলতে বলতে সরে গিয়ে ভদ্রলোক জানলার উপর ঝুঁকেও পড়লেন, যেন স্টেশন দেখিয়ে আমাকে হাতে কলমে আশ্বস্ত করতে চাইছেন। তবে দু হাতে জানলাটা একটু খুলতেই ট্রেন ছেড়ে দিল। চলন্ত জানলার ফাঁক দিয়ে দেখলাম নির্জন ভেজা একটা প্ল্যাটফর্ম হুশাস করে পার হয়ে যাচ্ছে। জানলার গা বেয়ে ঝপঝপ করে জল পড়ছে। ভেজা স্টেশনে জলে মুছে যাওয়া ধরনের আলোর তলায় ছাতা মাথায় একজন দাঁড়িয়ে। লোকটার পিছনে হলুদ বোর্ড। এক ঝলকের জন্য পড়তে পারলাম তাতে লেখা আনন্দপুর। ট্রেন স্পিড বাড়ালো। ভদ্রলোক আবার জানলা তুলে নিজের জায়গায় ফিরে এলেন। আমি খুব খুশি হলাম। আলাপ করার ঢঙে বললাম, ঝড় কমেছে, বাপরে যা শুরু হয়েছিল। ভদ্রলোক ঠোঁটের ফাঁকে আবার মুচকি হাসলেন। বাহ, মানুষটা বেশ হাসি খুশি ধরনের তো। মনে হয় আমার নার্ভাস ভাব থেকে মজা পেয়েছেন। অন্য সময় হলে রাগ হতো, এখন হচ্ছে না। উনি তো ঠিকই বলেছেন, গাড়ি ঠিক সময় মতো চলছে, না দেখে স্টেশনের নাম বলে দিলেন। বাকি পথটা যদি ঠিক মতো চলে তাহলে হাওড়ার বেশিক্ষণ নয়। কর্ণাকেও বারান্দায় দাঁড়াতে হবে না, সেই আমার সঙ্গে কথাও বন্ধ করবে না। দুদিন পরে বাড়ি ফিরে বইয়ের সঙ্গে ইশারায় ভাব ভালোবাসা চালাতে হলে খুব বাজে হতো। এখন মনে হচ্ছে আমার এতটা টেনশন করা বাড়াবাড়ি ছিল। মনটা এক ঝটকায় অনেকখানি হালকা হয়ে গেছে। এই ভদ্রলোকই নিশ্চিন্ত করে দিয়েছেন। মুচকি হাসি কেন, মানুষটা যদি এখন গালে একটা চড়ও দেয় আমি কিছু মনে করব না। বয়সে তো আমার থেকে বেশ কিছুটা বড়ই। ভদ্রলোকের চেহারাতেও একটা মাস্টার মাস্টার ভাব আছে। চড়ে ক্ষতি নেই। মুখ হাসি হাসি রেখেই পাশে থাকা ঝোলাটা থেকে একটা ছোট্ট কৌটো বের করলেন ভদ্রলোক। ওই বলে কৌটোর ঢাকনা খুলে দু আঙুলে তুলে কিছু একটা মুখে দিলেন। ঢাকনা বন্ধ করতে গিয়ে মুখ তুলে আমার দিকে ভুরু তুলে বললেন, খাবেন মশলা? ট্রেনে অচেনা কারোর কাছ থেকে কিছু খাওয়া ঠিক নয়, তবে এই ভদ্রলোকের বেলায় এই সাবধানতার কোনো মানে নেই। ইনি টেনশন দূর করে আমার উপকার করেছেন। বাকি পথটুকু বকবক করার লোক সামলাতে পারছি না। হাত বাড়িয়ে মশলা নিয়ে মুখে দিলাম। মশলা জাতীয় জিনিস আমি একেবারে পছন্দ করি না। পর্ণা করে বিয়ে বাড়ি বা রেস্তোরাঁয় খেতে গেলেই এক খাবলা তুলে মুখে দেয়। আমি মিথ্যে করে বললাম, বাহ, চমৎকার মশলা তো, সুন্দর গন্ধ। ভদ্রলোক আমার চোখের দিকে তাকিয়ে বললেন, সত্যি সুন্দর। আমি স্মার্ট সাজার চেষ্টা করে হাসলাম। বললাম, মিথ্যে বলবো কেন? ভদ্রলোক কৌটোটা আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, তাহলে এটা রাখুন। আমি অবাক হয়ে বললাম, না না, এই তো খেলাম। ভদ্রলোক সহজভাবে বললেন, তাতে কি হয়েছে, আবার খাবেন, নিন, ধরুন, বাড়িতে নিয়ে যান, আমার কাছে আরো আছে। ভদ্রলোক যেভাবে হাত এগিয়ে দিয়েছেন তাকে প্রত্যাখ্যান করা খারাপ দেখায়। আমি দ্রুত ভেবে নিলাম, অসুবিধা কি, নিয়ে নি। মশলার কৌটো উপহারে নিয়ে বাকি পত্রকু যদি ঘনিষ্ঠ থাকা যায় ভালোই তো। আমি লজ্জা লজ্জা মুখ করে হাত বাড়িয়ে কৌটোটা নিয়ে ফেললাম। শার্টের পকেটে রাখতে রাখতে লাজু হেসে বললাম, ধন্যবাদ, আমার স্ত্রী মশলা খুব ভালোবাসেন। ভদ্রলোক ছোট একটা হাই তুলে নির্লিপ্ত ভঙ্গিতে বললেন, আমার স্ত্রীও ভালোবাসেন। পর্ণার সঙ্গে মিল শুনে আমি খুশি হলাম। নতুন নতুন বিয়ের এই একটা সুন্দর ব্যাপার।
শুধু না তাই, বইয়ের কথা মনে পড়লেই ভালো লাগে। তরল গলায় বললাম, উনি এখন ভালোবাসেন না? ঠিক জানি না, আমি এখনকার খবর বলতে পারবো না। এখনকার খবর বলতে পারবো না কথাটার মানে কি? স্ত্রী কি ভদ্রলোকের সঙ্গে আর এখন থাকেন না? সম্পর্ক নেই? ডিভোর্স? ভদ্রলোক নিজে থেকেই উত্তর দিলেন। ঠোঁটের কোনায় মৃদু হেসে বললেন, সে তো আমার সঙ্গে থাকে না, তাই বলতে পারবো না। একটু অস্বস্তি হলো। আমি বললাম, ও। ভদ্রলোক কথা বন্ধ করে আপন মনে গুনগুন করে একটা গানের মতো কি করতে লাগলেন, যেন স্ত্রীর সঙ্গে না থাকাটা তার কাছে এখন আর কোনো ব্যাপার নয়। আমি প্রসঙ্গ পাল্টাতে বললাম, আসলে কি জানেন, ঝড় বৃষ্টিতে টেনশন হয়ে গিয়েছিল, যদি না কমে। গান থামিয়ে ভদ্রলোক বললেন, বয়স কম, টেনশন হওয়াটা অস্বাভাবিক নয়। খোলা ট্রেনে সবসময় বেশি বৃষ্টি বলে মনে হয়, তার উপর দুপাশে মাঠঘাট, ক্ষেত, গাছপালা, সবটা জুড়েই বৃষ্টি দেখা যায়। পরিমাণে মনে হয় অনেক, সেই সঙ্গে রাতও হয়েছে। সব মিলিয়ে আপনার মনে হচ্ছিল বড় কোনো দুর্যোগ চলছে, তাই তো? কথা শেষ করে ভদ্রলোক সুন্দর করে হাসলেন। চমৎকার যুক্তি, আলাপি। হাসিমুখের মানুষটাকে এতক্ষণ নিজের ভয় ভাঙানোর জন্য পছন্দ করছিলাম, এখন সত্যি সত্যি পছন্দ করে বসলাম। মানুষটা মিশুকে, একটু মিশুকে নয়, অতিরিক্ত মিশুকে। নইলে সামান্য আলাপে কেউ মশলার কৌটো প্রেজেন্ট করে বসে? ভদ্রলোক পুরো পথটা সঙ্গে থাকলে বাঁচি, কথা বলতে বলতে যাওয়া যাবে। আমি অন্তরঙ্গ হওয়ার কায়দায় বললাম, আসলে বাড়িতে অপেক্ষা করে থাকবে, আজকে গেলে মুশকিল। ভদ্রলোক হারাম করে বসে ডান হাত দিয়ে বাঁ হাতের আঙুলগুলো মটকাতে লাগলেন। পুরনো দিনের অভ্যাস, আজকাল আর কাউকে খুব একটা আঙুল মটকাতে দেখা যায় না। সে তো দেখেই বুঝেছি, অনেকক্ষণ ধরে ছটফট করছো। তুমি বলছি ভাই, বয়সে ছোট, তাছাড়া স্কুলে মাস্টারি করে আপনি আগে ভুলে গেছি, কিছু মনে করলে না তো? আমি আগ্রহ নিয়ে হেসে বললাম, ছি, মনে করবো কেন? বাড়িতে বউ চিন্তা করছে, ছটফটানি দেখে মনে হচ্ছে হয়েছে। একই সহজ সরল মানুষ বলে, নিশ্চয়ই কলকাতার বাইরে থাকে। কলকাতায় থাকলে চট করে কেউ এই নিয়ে প্রশ্ন করতে পারত না, ভদ্রতায় লাগতো। আমি লাজুক ভঙ্গিতে ঘাড় নাড়লাম। বিয়ে বেশি দিন হয়নি, আমার স্ত্রী পর্ণা আবার অল্পেই চিন্তা করে বসে, বাড়ি না ফেরা পর্যন্ত জেগে থাকবে। ভদ্রলোক এরা যেন নিজের মনেই হাসলেন, গায়ের পাঞ্জাবিটা হাত দিয়ে টেনে টুনে ঠিক করলেন। ভদ্রলোক খানিকটা শৌখিন প্রকৃতির, এই ঝড় জলেও ধুতি পাঞ্জাবিতে এক ফোঁটা কাদা লাগাতে দেননি। স্বাভাবিক, বিয়ের পর এটাই স্বাভাবিক। আমার উনিও একই কাণ্ড করতেন। আমার স্কুল তোমার ঘন্টা আড়াইয়ের ট্রেন জার্নি, তখন আবার কটা টিউশনও করতাম, তার উপর ট্রেনের গোলমাল ছিল। চেনা জানাদের সঙ্গে স্টেশনে দাঁড়িয়ে চা খাওয়া ছিল। কোনো দিন বন্ধুরা টানাটানি করলে তাসের আড্ডাতেও বসে যেতাম। সেসব সামলে বাড়ি ফিরতে দেরি হতো। গিয়ে দেখতাম সে বেচারি ঠায় বারান্দায় দাঁড়িয়ে আছে। বোঝো কাণ্ড। বারান্দায় আমি চমকে উঠলাম, আরে এ তো একেবারে পর্ণার মতো। সব নতুন বই কি এরকম করে নাকি? বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষা করে? আমার যেসব বন্ধু বান্ধব আগে বিয়ে করেছে, তারা নিজেদের দাম্পত্য সম্পর্কে অনেক অভিজ্ঞতার কথাই আমাকে জানিয়েছে। না জানতে চাইলে
জোর করে জানিয়েছে। সেগুলো সবই শিক্ষামূলক, রাতের শিক্ষা। আমাদের অফিসের মানুষটা নাকি রবিবার দুপুরেও ওস্তাদ। অনেকেই আমাদের পরামর্শ দিয়েছিল, মানুষটার কাছে একবার এক্সপিরিয়েন্স শুনে এসো ভাইয়া, ছুটি ছাটার দিনে কাজে লাগবে। আমি শুনেছিলাম, তবে লাভ হয়নি। পর্ণা দিনের বেলায় কিছুতেই রাজি হয় না, ওর নাকি লজ্জা করে। কি ঝামেলা, বিয়ে 2 বছর হতে চললো, এখনো লজ্জা। কে যেন বলেছিল, যাদের মাথায় এক ঢাল চুল থাকে তারা নানা ধরনের ঝামেলা পাকানোর 1 নম্বর হয়। পর্ণাও তাই। অনেক রবিবার দুপুরে হতাশ মনে ভাবি, এক ঢালে চুলের মেয়েকে বিয়ে করাটা একেবারে উচিত হয়নি, বিরাট বোকামো হয়েছে। ট্রেন দাঁড়ালো মিনিট খানেকের জন্য। জল পড়ার আওয়াজ পাচ্ছি না। বৃষ্টি কি থামলো? ভদ্রলোক মনে হয় আমার মনের কথা বুঝতে পারলেন। বললেন, বৃষ্টি ধরে এসেছে, চিন্তা করো না, ঠিক সময় পৌঁছে যাবে। আমার গিন্নির বুঝলে আরো একটা মজার স্বভাব ছিল। ভদ্রলোক নিজের স্ত্রীর কথা বলতে ভালোবেসেছেন। আমার নাম কি, কি কাজ করি, দেশের ভবিষ্যৎ কেমন, রাজনীতি কতটা গোল্লায় গেছে, আবহাওয়ার পাগলামি কেন বেড়েছে, এই ধরনের কমন টপিক ছেড়ে শুধু স্ত্রীর কথা বলছেন কেন? ছাড়াছাড়ি হয়ে গেছে বলে? তাই হবে। বয়স্ক মানুষরা পুরনো দিন, পুরনো সম্পর্ক নিয়ে কথা বলতে ভালোবাসে। আমার মজা লাগছে, আবার একটু খারাপও লাগছে। যতই হোক, স্ত্রীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে। কি স্বভাব? আমি কৌতূহল দেখালাম। বিয়ের প্রথম দিকে আমার উপর রাগ হলে সে কোনো যুক্তির ধার ধারত না, একেবারে স্টপ টকিং। 3 দিন কথা বন্ধ। তখন কোনো সাদাসাদি গায়ে মাখবে না। আমি পড়তাম জটিল সমস্যা। সারাক্ষণ জামা পাচ্ছি না, ব্যাগ দাও, চশমা কোথা, খিদে পেয়েছে, দেয়ালের সঙ্গে কথা বলতে হতো। কথা শেষ করে নিঃশব্দে দুলে দুলে হাসতে লাগলেন ভদ্রলোক। নিমেষের জন্য আমার শরীরটা যেন অবশ হয়ে গেল। ভদ্রলোক বলছেন কি, রাগ করলে স্ত্রী কথা বলতো না, তাও আবার ঠিক 3 দিন? এ তো একেবারে বসানো পর না। মশলা ভালোবাসে, স্বামীর জন্য বারান্দায় দাঁড়িয়ে অপেক্ষা করে, রাগ করলে কথা বন্ধ করে দেয়। নড়ে চড়ে বসে নিজেকে দ্রুত বোঝাবার চেষ্টা করলাম। দুজন বিবাহিতা মহিলার আচরণ তো একই রকম হতেই পারে, এতে অবাক হচ্ছে কেন? রাগ অনুরাগ দেখানোর ব্যাপারগুলো কাছাকাছি হলে অসুবিধা কোথায়? নিজেকে সামলে আমি আবার সহজ হতে চেষ্টা করলাম। প্রায় সঙ্গে সঙ্গে ভদ্রলোক একটু ঝুঁকে পড়ে চশমার উপর দিয়ে আমার দিকে তাকালে, মিটিমিটি হেসে বললেন, বুঝলে ভাইয়া, সুন্দরী মেয়ে বিয়ে করার অনেক হ্যাপা। তারা যেমন জেদি হয়, ঝামেলাও করে বিস্তর, হুট বলতে চোখে জল এনে ফেলে। আমার স্ত্রীটি আবার ছিলেন বেশি রকমের সুন্দরী, বড় আর টানা টানা চোখ, কোমর পর্যন্ত লম্বা চুল। গোড়ার দিকে রান্না বান্নায় ছিল অষ্টরম্ভা। রোজই মন দিয়ে শুধু আলুর দম বানাতো, গাদাখানেক ঝাল। আমি সেই ঝাল আলুর দম খেয়ে ফুসফাস করতে করতে 9টা 12র গাড়ি ধরতে ছুটতাম। বেশ লাগতো ভাইয়া। ছেলে মানুষের মতো হাসতে শুরু করলাম মানুষটা। আমিও হাসতে চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। আমার শরীর মনে হয় কাঁপছে। বেশি নয়, খুব সামান্য, কিন্তু কাঁপছে। পর্ণাও রান্না পারে না, এই কারণে রান্নার একজন লোক রাখা হয়েছে। মাঝে মধ্যে সে শখ করে 2-1টা আইটেম রাঁধে ঠিকই,
কিন্তু সেগুলোতে অতিরিক্ত ঝাল দিয়ে ফেলে। দুর্দান্ত, দারুণ, ফ্যান্টাস্টিক বলে সেই রান্না আমি খাই। আমার যে খুব খারাপ লাগে এমন নয়, বরং মনে হয় যত করে বেচারি আমার জন্য রেঁধেছে। তো এই ভদ্রলোকের ঘটনাও দেখছি এক। পর্ণার সঙ্গে তার স্ত্রীর এত মিল। না, আর আমার ভালো লাগছে না। আমার ভালোবাসার মানুষের সঙ্গে আরেকজনের এত খুঁটিনাটি মিল থাকবে কেন? এটা খুবই অস্বস্তিকর। মনে হচ্ছে পর্ণাই যেন ওর স্ত্রী। ভদ্রলোকের সঙ্গে তার স্ত্রীর পরিণতিটাও তো ভালো নয়, ছাড়াছাড়ি হয়ে গেছে। না, আমি আর এসব গল্প শুনতে চাই না। কে জানে, এরপর হয়তো ভদ্রলোক বলবেন তার স্ত্রীর নামও পর্ণা। বাপ রে, ভদ্রলোকে এবার কেমন জানি লাগছে। এইটুকু আলাপে হড়বড় করে এত স্ত্রীর গল্প শোনানোর কি আছে? একবার বলেছেন, ব্যাস। সহজ সরল হওয়া ভালো, বেশি হওয়া ভালো নয়। আমি বাজি ফেলে বলতে পারি, এই ভদ্রলোকের সহকর্মী পরিচিতরা আড়ালে হাসি ঠাট্টা করে, সামনেও করতে পারে। সেই কারণে হয়তো যাকে পায় তাকে ধরেই বইয়ের গল্প শোনায়। আমি কথা ঘোরানোর জন্য বললাম, আমার এক মামা একবার বিপদে পড়েছিলেন। বৃষ্টির মধ্যে ট্রেনে আটকে ছিলেন সারা রাত। বিচ্ছিরি কাণ্ড। তবে এখানে নয়, মুম্বাইতে। ভদ্রলোক ভুরু কুচকে আমার দিকে মুহূর্তখানেক তাকিয়ে রইলেন। কিছু একটা ভাবলেন, অন্যমনস্কভাবে বললেন, এখানেও হতে পারে। বিপদ কখন হয় তার কি কোনো ঠিক আছে? কোনো ঠিক নেই। বিপদে পড়লে ট্রেনে যেমন আটকে থাকতে হয়, তেমন দরকার হলে ট্রেন থেকে আগে ভাগে নেমেও পড়তে হয়। কথাটা ঠিক বুঝতে পারলাম না। বললাম, মানে? ভদ্রলোক একই রকম মুচকি হেসে বললেন, কিছু নয়, কিছু একটা হেয়ালি রয়েছে, গল্পের মতো। নিশ্চয়ই এখানেও তার স্ত্রী থাকবেন। আমি কিছুতেই শুনব না। বললাম, আপনি কতদূর যাবেন? হাওড়া? ভদ্রলোক চোখ থেকে চশমা খুলে পাঞ্জাবির খুঁটে মুছতে মুছতে বললেন, সেই রকম তো ইচ্ছে। এবার আমি একটু ঘাবড়ে গেলাম। ইচ্ছে মানে? এটাও কি হেয়ালি নাকি ঠাট্টা? মানুষটা সম্পর্কে আমার ধারণা একটু একটু করে বদলাচ্ছে। গোড়াতে যেমন লেগেছিল, এখন মনে হচ্ছে খানিকটা অস্বাভাবিক। আমি গলায় সামান্য কঠিন ভাবে এনে বললাম, আপনার কথাটা ঠিক বুঝতে পারলাম না। বেশ কিছুক্ষণ আগেই ভদ্রলোক সিটের ওপর দুটো পা তুলে বাবু হয়ে বসেছেন। মিটিমিটি হেসে বললেন, ওই যে বললাম না, বিপদে পড়লে যেমন তোমার মামার মতো আটকে থাকতে হয়, আবার দরকারে আগেও নেমে যেতে হয়। আপনি কি গাড়ি খারাপ হয়ে যাওয়ার কথা বলছেন? অ্যাক্সিডেন্ট? আমি বিরক্ত গলায় বললাম, না তা নয়। তবে? আমি ভুরু কোঁচকালাম। ভদ্রলোক কিছু একটা বলতে গিয়ে চুপ করে গেলেন। ট্রেন আবার দাঁড়ালো। ভদ্রলোক ঘড়ি দেখলেন। মনে হয় স্টেশনের হিসাব কষলেন। কামরার ওদিক থেকে উঠে দুজন নেমে গেল। এর আগে স্টেশনেও কয়েকজন নেমেছে। কামরায় আর কি কেউ আছে নাকি শুধু আমরা দুজন? না থাক, আর চিন্তা নেই, এসেই তো গেলাম। বাইরের ঝড়ঝড়ও থেমে গেছে। খোলা দুটো দরজা দিয়ে শুধু ঠান্ডা হাওয়া আসছে। ট্রেন ছেড়ে দিতে চুপ করে রইলাম। এবার ভদ্রলোকের সামন থেকে উঠে গেলে কেমন হয়? বৃষ্টির ব্যাপার নেই, বাকি পথটুকু ওদিকে হাত পা ছড়িয়ে বসে থাকি। তবে
উঠবার জন্য একটা ছুতো বের করা দরকার। বললাম, চা পেলে হতো। পেলে হতো, কিন্তু এই বৃষ্টি বাদলায় কে চা বেচবে? তাছাড়া রাতও হয়েছে। বরং বাড়ি ফিরে বউকে বলবে আদা চা করে দিতে। দুজনে চা খেতে খেতে গল্প করবে। অতিরিক্ত অস্বস্তির মাঝখানেও মজা লাগলো। বয়স হয়ে গেলে কি হবে, মানুষটার রসবোধ আছে, একটু মমতাও হলো। আমি হেসে বললাম, এত রাতে গল্প? ভদ্রলোক চশমার ভেতরে চোখ নাচিয়ে বললেন, তা নয় তো কি, বিয়ের প্রথম দিকের কবছর প্রতি রাতে স্ত্রীকে গল্প শোনাতে হতো, একেবারে মাস্ট ছিল, নইলে। ভদ্রলোক আওয়াজ করে হেসে উঠলেন। অপ্রকৃতিস্থের হাসি। আমার শরীর ঝনঝন করছে। গল্প শোনাতে হতো? আমি কি ঠিক শুনেছি? মনে হচ্ছে না ঠিক শুনেছি। এটা একেবারে পর্ণার ঘটনা। নিজের অজান্তেই বিড়বিড় করে বলে ফেললাম, নইলে কি? ভদ্রলোক সিট থেকে পা নামালেন, নিচে রাখা জুতো পায়ে গলিয়ে নিচু হয়ে বেল্ট বাঁধলেন। ধুতির কোঁচা ঠিক করতে করতে বললেন, নইলে কি হতো তুমি বুঝতে পারছো না? তোমার বয়সেই তো আমার বিয়ে হয়েছিল বাপু। ভদ্রলোক পাশে পড়ে থাকা কাঁধের ব্যাগ তুলে ধুলো ছাড়লেন। পকেট থেকে রুমাল বের করে মুখ কপাল ঘাড় মুছলেন। তারপর এদিক ওদিক তাকিয়ে গলা নামিয়ে বললেন, বুঝলে হে ভায়া, গিন্নিটি আমার বড় জ্বালাতন করত। ছুটি ছাটার দিনে দুপুরে আদর সোহাগ করতে গেলে ঠেলা মেরে সরিয়ে দিত। দিনের আলোয় তার নাকি লজ্জা করে। বোঝো কাণ্ড। বিয়ে বছর 2 কেটে গেছে, তারপরেও স্বামীর কাছে লজ্জা। তবে তোমাকে চুপি চুপি বলছি, ওই লজ্জাটুকু আমার কিন্তু মন্দ লাগতো না, বেশ লাগতো। ভদ্রলোক হাসতে লাগলেন। আমার মনে হচ্ছে আমি আর রক্ত মাংসের মানুষ নই, আমি একটা পাথরের স্ট্যাচু হয়ে গেছি। হাত পা কিছুতেই নাড়াতে পারছি না, এমনকি চোখের পাতাও নয়। ভদ্রলোক কাঁধে ব্যাগটা তুললেন, দু হাতে চশমা ঠিক করতে করতে ফিসফিস করে বললেন, একদিন কি হলো জানো? আমার ইচ্ছে করলো ট্রেনের আওয়াজ ছাপিয়ে চিৎকার করে বলি, আমি জানতে চাই না। আপনি চুপ করুন, প্লিজ চুপ করুন। আপনি। গলা দিয়ে স্বর বেরোল না। আতঙ্কে কণ্ঠনালীও কি পাথর হয়ে গেল? একদিন হঠাৎ দুম করে 2 পিরিয়ডের পর স্কুল ছুটি হলো। নেতা নাকি মারা গেছে। অন্যদিন হলে আড্ডা দিয়ে সময় কাটাতাম। সেদিন কেন জানি আমার মনে হলো বাড়ি গিয়ে বউকে চমকে দিলে কেমন হয়। সে সময় তো এখনকার মতো মোবাইল টোবাইলের ব্যাপার ছিল না, আগে ভাগে খবর দেওয়ার উপায় ছিল না, দিতে চাইনি। আমি রিক্সা নিয়ে ছুটলাম স্টেশনে। কপালও ভালো ছিল, ট্রেনও পেয়ে গেলাম সঙ্গে সঙ্গে। সাই সাই করে পৌঁছে গেলাম বাড়ি। বাড়ি বলতে ভাড়া বাড়ির একতলা। বাড়িওয়ালা থাকে বাইরে। দরজার সামনে গিয়ে দেখি তালা ঝুলছে। আমি একটু অবাকই হলাম। মনে আছে সময়টা ছিল বৃষ্টি বাদলার। বড় বৃষ্টি নয়, ঘ্যান ঘ্যানে বৃষ্টি। আমার উনি আবার বৃষ্টি সহ্য করতে পারেন না, জল কাদায় নাক শিপকোয়। তার বড় পছন্দ হলো কড়া রোদ। তাহলে বৃষ্টির মধ্যে গেল কই? কারোর বাড়ি, দোকান বাজারে যায়নি তো? কে জানে, রান্না করতে গিয়ে হয়তো কাঁচা লঙ্কা কম পড়েছে। ভদ্রলোক মুহূর্ত খানিকের জন্য চুপ করে রইলেন। কবজি উল্টে ঘড়ি দেখলেন।
আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। ঢোক গেলা দরকার, পারছি না। আমি কি ঢোক গিলতে ভুলে গেছি? পর্ণার মতো ওই মহিলাটিও বৃষ্টি পছন্দ করেন না? এটা কি কাকতালীয়? ভদ্রলোক রুমাল দিয়ে ফের নিজের কপাল মুছলেন। একটু যেন উত্তেজিত, নিঃশ্বাস ফেলছেন ঘন ঘন, ফ্যাকাশে ধরনের হাসলেন। মিনিট 5-7 ছাদা মাথায় অপেক্ষা করার পর বাড়ির পেছন দিকটায় গেলাম। ওদিকেও একটা দরজা আছে, বাগানের দিকের দরজা। আমার স্ত্রী কোনো কোনো সময় সেই দরজা আটকাতে ভুলে যান। এমনও হয়েছে রাতে বাড়ি ফিরে দেখেছি খিল ছিটকানি কিছুই পড়েনি। বললে 2 দিন মনে রাখে, ফের ভুলে যায়। আজ ভুলে যায়নি তো? সেটা দেখতেই পেছনে গেলাম। মনে মনে ঠিক করলাম, দরজা খোলা দেখলে জোর বকুনি দেব, তাতে রাগ করলে করবে। আসলে বকুনির থেকে খোলা দরজা দিয়ে ঘরে ঢুকে পড়ার একটা সুযোগ নিতে চেয়েছিলাম। এতক্ষণ পর আমি কথা বলতে পারলাম। বিড়বিড় করে উঠলাম, কি দেখলেন? খোলা। ভদ্রলোক সোজা হয়ে বসলেন, ঠোঁটের ফাঁকে হেসে বললেন, না, বন্ধ। তবে পাশের জানলাটা সামান্য খোলা। ওটা আমাদের শোয়ার ঘর। জানলার সামনে গিয়ে দাঁড়াতে ঘরের ভেতর থেকে ফিসফিসানি ভেসে এলো। ফিসফিসানি? হ্যাঁ, ফিসফিসানি। একজনে নয়, দুজনে ফিসফিস করে কথা বলছে। মহিলার গলা চিনতে পারলাম, আমার বউ। পুরুষ মানুষটি অচেনা। আমি খানিকটা অবাকই হলাম। ওর কোনো আত্মীয় এসেছে? তাই হবে। ডাকতে গিয়ে থমকে যাই। সামনের দরজায় তাহলে তালা কেন? যা করা উচিত নয়, আমি তাই করলাম। কি? প্রশ্নটা করলাম বটে, তবে মুখ দিয়ে বের হলো কিনা বুঝতে পারলাম না। জানলায় কান পাতলাম, স্পষ্ট শুনলাম অচেনা পুরুষটি বলছে, চলো, এখনই আমার সঙ্গে পালিয়ে চলো। আমি আর অপেক্ষা করতে পারছি না। তোমার বিয়ের পর একটা রাতও আমি ভালো করে ঘুমোতে পারি না। আমার বউ হাদুরে গলায় বলল, ছি সোনা, অমন করে না। যা হওয়ার হয়ে গেছে। তুমি আর কটা দিন অপেক্ষা করো। মানুষটা যে খারাপ নয় গো। ছেড়ে চলে যাওয়ার জন্য একটা গোলমাল টোলমাল তো লাগবে। আমি পা টিপে সরে আসি। ভদ্রলোক উঠে দাঁড়ালেন। ট্রেন ছুটছে। শেষ মুহূর্তে এসে যেন স্পিড বাড়িয়েছে। ভদ্রলোক বড় করে হাসলেন। এবার বুঝতে পারলে তো কেন এত বউ বউ করি? তবে ঘটনা সবাইকে বলি না। সবাইকে নিজের ঘরের কেচ্ছা কেলেঙ্কারি বলা যায় না। এ আর নতুন কি, কতই তো ঘটে। বিয়ের পর পুরনো প্রেমিকের সঙ্গে দেখা হওয়া তো জল ভাত। সংসার ছেড়ে চলে যাওয়া আশ্চর্যের কিছু নয়। তবু বলি, বয়স হয়ে যাচ্ছে বলেই হয়তো তোমার মতো কাউকে মনে ধরে গেলে বলে ফেলি। লাস্ট ট্রেনে অবশ্য সবসময় মনের মতো লোক পাওয়া মুশকিল। সেটা একটা সমস্যা। আমি দরদর করে ঘামছি, কিন্তু হাত তুলে সেই ঘাম মোছার মতো অবস্থা আমার নেই। অস্ফুটে বললাম, আপনি কি সবসময় লাস্ট ট্রেনে যাতায়াত করেন? ভদ্রলোক অল্প হেসে বললেন, উপায় কি বলো? সেই ঘটনার কিছুদিন পর স্ত্রী ছেড়ে চলে গেল। আমি কোনো গোলমাল করিনি।
কোনো সুযোগ দিইনি, তবু চলে গেল। অনেক বারণ করেছিলাম, লাভ হয়নি। ভেবেছিলাম ভুলে যাব। ভাবতে ভাবতে বেশ কটা বছর কাটিয়ে ফেললাম, ভুলতে পারলাম না। এমনি বউ বলে পারতাম, জ্বালাতনের বউ বলেই পারলাম না। যাবার সময়ও আমাকে জ্বালিয়ে গেছে। বলে যায়নি কেন যাচ্ছে, আমার দোষ বলে যায়নি। যত দিন যেতে লাগলো সে যেন ঘাড়ের উপর চেপে বসলো। স্কুলের চাকরিটা দিলাম একদিন ফট করে ছেড়ে। সারা দিন সদর দরজায় তালা দিয়ে পেছন দিয়ে ঢুকে ঘরে বসে থাকতাম। স্কুল থেকে ফেরার পোশাকে, ধুতি, পাঞ্জাবি, কাঁধে ব্যাগ, পকেটে পেন। বুঝতে পারলাম এই অবস্থায় বেশি দিন চলতে দেওয়া উচিত নয়। চলতে দিলে আমি পাগল হয়ে যাব। পাড়ার ছেলেপিলেরা আমাকে থেকে ঢিল ছুড়বে, ধুতির কোঁচা খুলে দেবে, বলবে বউ পাগলা। তাই একদিন ভেবেচিন্তে লাস্ট ট্রেন থেকে দিলাম ঝাঁপ। সুইসাইড করার জন্য ঝড় বৃষ্টির দিনের লাস্ট ট্রেন ভারী চমৎকার। লোকজন কম থাকে। তোমাকে বললাম না দরকার হলে আগেও ট্রেন থেকে যেতে হয়। ইচ্ছে থাকলেও পুরো যাওয়া যায় না। আজ আসি ভাই কেমন। ভদ্রলোক চলন্ত ট্রেনের খোলা দরজার দিকে এগিয়ে যাচ্ছেন। আমার উচিত উঠে গিয়ে ওকে চাপটে ধরা। আমি পারছি না, কিছুতেই পারছি না। আমাকে কি কেউ সিটের সঙ্গে বেঁধে ফেলেছে, নাকি আমি চাইছি ভদ্রলোক ঝাঁপ মারুন? আমি চোখ বুঝলাম। ট্রেন থেকে নেমে প্রথমেই চোখ গেল আকাশে। ঝলমলে আকাশ, তারা ফুটেছে। হাত দিলাম জামার পকেটে। না, মশলার কৌটোটা নেই। গল্পটি এইখানে সমাপ্ত হলো। আপনারা এতক্ষণ শুনছিলেন প্রচিত গুপ্তের লেখা রহস্য ভৌতিক গল্প লাস্ট ট্রেন। গল্পটি আপনাদের কেমন লাগলো, বা আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগলো, কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। আর যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরো শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্ত। আমি খুব তাড়াতাড়ি আমাদের অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।